আজকের ভিডিওটা শুরু করার আগে আমি একটা বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে রাখতে চাই যে আমার নাম কুণাল ঘোষ নয় এবং আমি সমস্ত বিষয় পণ্ডিত নই। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা এটা বিচারাধীন বিষয় এবং লিগ্যাল ম্যাটার, যে বিষয়ে আমি এক্সপার্ট নই। তো এই বিষয়ে ভিডিও করার আগে আমি আমার দুজন উকিল বন্ধুদের সাথে বিশদে আলোচনা করি এবং আমার স্কুলের একজন প্রাক্তনী যিনি বর্তমানে হাইকোর্টে প্র্যাকটিস করছেন তার সাথে আমি ডিসকাস করি। নাও রাজ্যের অনেক সাধারণ মানুষের মতোই আমারও আজকে আশা ছিল যে আজকে সুপ্রিম কোর্টে সাম ফর্ম অফ জাস্টিস পাওয়া যাবে, অর্থাৎ এটা সেকেন্ড হিয়ারিং, সিবিআই কোনো একটা নতুন হয়তো তদন্তের মোড় খুলে দেবে অথবা নতুন কোনো অভিযুক্ত কথা বলবে সঞ্জয় ছাড়া, সেরকম কিছুই কিন্তু বলো না। আমরা সুপ্রিম কোর্টে দেখলাম যে 90% অফ দা সময় ডাক্তারদের কিভাবে সুরক্ষা দেওয়া হচ্ছে এবং কিভাবে স্টেট এনশিওর করছে যে পরবর্তীকালে এরকম ঘটনা আর না হবে সেই বিষয়ে কথা হলো। কিছু কিছু ফরেন্সিক এর ঘাপলা নিয়ে কথা হলো যে টাইম লাইন ম্যাচ করছে না এটসেট্রা এটসেট্রা, কিন্তু সেরকম কোনো বিশাল কোনো তদন্তের দিক কিন্তু খুলে আসলো না। এবারে আমি প্রথমে তাই ভাবছিলাম যে হয়তো আজকে কিছু একটা জাস্টিস পেয়ে যাওয়া যাবে এবং খুব তাড়াতাড়ি হয়তো এই মামলা একটা সুরাহা হয়ে যাবে, আমরা জাস্টিস পেয়ে যাব। কিন্তু আমি এই ডিসকাশনটা করার পরে বুঝতে পারলাম যে আমার এই ধারণা কতটা ভুল ছিল। তো আজকের ভিডিওটা আমি করছি এই কারণেই যে হয়তো আপনারা ভাবছেন যে সুপ্রিম কোর্ট হয়তো খুব তাড়াতাড়ি একটা রুলিং দিয়ে দেবে কি অভিযুক্ত তার বিরুদ্ধে এবং আমরা একটা জাস্টিস পেয়ে যাব। এটা কিন্তু নয়। কেন নয় দেখার জন্য ভিডিওটা পুরো দেখুন। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে সুপ্রিম কোর্টে এই যে মামলাটা চলছে এটা কিসের মামলা, এটা কি সিবিআই এর মামলা নাকি অন্য কিছু? ব্যাপারটা যে সুপ্রিম কোর্ট যেটা করছে সেটা হচ্ছে এটা একটা কোর্ট মনিটরড ইনভেস্টিগেশন। তার মানে কি? তার মানে কোর্ট টাইম টু টাইম এই মামলার অগ্রগতি কি হচ্ছে তা রিভিউ করবে। সেকেন্ড হচ্ছে এই কোর্ট যদি কোনো দেখে যে মামলায় কোনো রকম ভুলভাল হচ্ছে তার কোনো ডিরেকশন দেবে। এবং 3 নম্বর, যাতে সিবিআই কোনো রকম এক্সটার্নাল ইনফ্লুয়েন্স থেকে ফ্রি হয়ে এই মামলাটা চালাতে পারে সুপ্রিম কোর্ট তার জন্য সহযোগিতা করবে। এখন সিবিআই কি এখানে সমস্ত প্রমাণ টমান নিয়ে এসে এখানে মামলা মোকদ্দমা শুরু হবে, বাদী পক্ষ বিবাদী পক্ষ, এবং তারপরে সুপ্রিম কোর্ট একটা রুলিং নিতে পারে? একদমই পারে। সুপ্রিম কোর্ট যতক্ষণ না পর্যন্ত লোয়ার কোর্টে এর ট্রায়াল হচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত লোয়ার কোর্টে এর ভার্ডিক্ট বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্ট এই মামলার রুলিং দিতে পারে না। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, এরকম কেস হয়েছিল 2008-এ 2G স্পেকট্রাম কেসে। সেখানেও একটা কোর্ট মনিটর ইনভেস্টিগেশন করেছিল, ইউপিএ গভর্নমেন্টের আমলে বিশাল ঘটনা হয়েছিল এবং তাতে প্রথমে সিবিআই এর স্পেশাল কোর্টে শুনানি হয়। সিবিআই এর স্পেশাল কোর্ট মানে হচ্ছে লোয়ার কোর্টের মতোই, ডিস্ট্রিক্ট বা সেশন কোর্টের মতো। তারপরে সেখানে রুলিং বেরোয়, রুলিং বেরোনোর পরে অভিযুক্তরা আবার হাইকোর্টে অ্যাপিল করে, তারপর আবার সুপ্রিম কোর্টে অ্যাপিল। সুতরাং আপনি যদি ভেবে থাকেন যে এরপরে শুনানিতে সিবিআই সমস্ত প্রমাণ নিয়ে এসে আলোচনা হবে এবং তাদের ডিসকাশন হবে, তা একদমই না। সিবিআই ঠিক যেরকম আজকে করেছে এর পরবর্তী শুনানি তো সেরকমই বন্ধ খামে সুপ্রিম কোর্টে এই মামলার আপডেট দিতে থাকবে। এবারে আসছি আমার যে দ্বিতীয় কনফিউশন ছিল যে ভাই এটা তো একটা রেপ কেসে শুনানি হচ্ছে না, তাতে ডাক্তারদের সুরক্ষা, সিআরপিএফ কে পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে কিনা অথবা ডাক্তাররা কাজে ফিরলো কিনা সেই বিষয়ে এত আলোচনা হচ্ছে কেন? আপনি যদি 20th আগস্টে প্রথম যখন সুপ্রিম কোর্ট এই মামলাটা নিয়েছিল সেই দিনে যদি আপনি ডিটেল রিপোর্টটা দেখেন তাহলেই কিন্তু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে কেন হচ্ছে। সুপ্রিম কোর্টের যে 20th আগস্টের যে রিপোর্ট তার আমি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ডকুমেন্টটা পড়লেই আপনি বুঝতে পারবেন সুপ্রিম কোর্টের মেন কনসার্ন হচ্ছে স্বাস্থ্যকর্মীদের ওপরে এই যে আঘাত নেমে এসছে এটা বাঞ্ছনীয় নয় এবং এই ঘটনা বারংবার হচ্ছে। সুপ্রিম কোর্টের মেন কনসার্ন হচ্ছে যাতে স্বাস্থ্যকর্মীরা সুরক্ষিত থাকেন এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এর সাথে সুপ্রিম কোর্ট একটি কোর্ট মনিটরড ইনভেস্টিগেশন চালু করেছে সিবিআই কে দিয়ে। সুতরাং পশ্চিমবঙ্গে ডাক্তারদের সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকার কি করেছে, ডাক্তাররা কাজে ফিরছেন কি ফিরছেন না, এটাই ডিসকাশন হবে, এটাই স্বাভাবিক। এবং তার সাথে সাথে সিবিআই এর ইনভেস্টিগেশনের যে অগ্রগতি সেটা সিবিআই সুপ্রিম কোর্টকে জানাবে। সুতরাং এর পরবর্তী শুনানি তো এই একই জিনিস হবে, এটাই আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো
আমরা আসল জাস্টিস কোথায় পাবো? জাস্টিস পাবো সিবিআই কোর্ট। সেখানেই এই মামলা শুনানি হবে, সেখানেই বাদীপক্ষের মধ্যে ডিসকাশন হবে, ডিসকাশনের পরে লোয়ার কোর্ট থেকে তার ভার্ডিক্ট বেরোবে। এবার আসি আমার দ্বিতীয় পয়েন্টে, যে জাস্টিস আমরা সবাই চাই, কিন্তু আমরা কিরকম টাইমলাইন, প্র্যাকটিক্যাল কিরকম টাইমলাইনের দিকে আমরা তাকিয়ে আছি। এবারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন যে 1 মাস হয়ে গেছে, আর কত জাস্টিস করবে, একটু প্যান্ডেল ফ্যান্ডেলে যাও, শপিং করো, উৎসবের মেজাজ আছে, 30 দিন বাদে দুর্গাপুজো, ওদিন আর জাস্টিস করে রাস্তায় বসে থাকে। তো সেই কথা মাথায় রেখে আমি একটা টাইমলাইন দিতে চাই, যে ঠিক এর আগের যে ভয়ঙ্কর যে ঘটনায় আমাদের দেশ কেঁপে উঠেছিল, নির্ভয়ার কেস, তার টাইমলাইনটা কিরকম ছিল। সেখানে সিবিআই মামলা করেনি, সিবিআই মামলা নিতে হয়নি, কারণ দিল্লি পুলিশ কলকাতা পুলিশের মতো ছড়িয়ে ফেলেনি। দিল্লি পুলিশ নিজেই এসআইটি গঠন করে 4 দিনের মাথায় সমস্ত অপরাধীদের ধরে ফেলে। সেক্ষেত্রে লোয়ার ফাস্ট ট্র্যাক কোর্টে এর মামলা শুরু হয় জানুয়ারি 2013, এবং ফাস্ট ট্র্যাক কোর্ট আমি বলছি সেপ্টেম্বর 2013-তে এই মামলার ভার্ডিক্ট বেরোয়, 4 জনকে ফাঁসির আদেশ শোনানো হয়। ফাস্ট ট্র্যাক কোর্টে 9 মাস লেগে গেছে। এরপরে অপরাধীরা যারা, তারা আবার হাইকোর্টে অ্যাপিল করে, এবং 2014-তে হাইকোর্ট বলে দেয় যে ফাঁসির আদেশ বহাল থাকছে। তারপর তারা আবার সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে 3 বছর লাগে। সুপ্রিম কোর্টে 2017-তে এই ফাঁসির আদেশ সুপ্রিম কোর্ট বহাল রাখে। এরপরে আবার একটা রিফ্যাব্রিকেট করে আবার একটা অ্যাপিল করা হয়, এবং 2020-তে আলটিমেটলি অপরাধীর ফাঁসি হয়। ফাস্ট ট্র্যাক কোর্টে, যেখানে এভিডেন্স ট্যাম্পারিং এর কোন রকম সন্দেহের অবকাশ ছিল না, যেখানে স্বচ্ছ স্বাভাবিকভাবে দিল্লি পুলিশ খুব সুন্দরভাবে ইনভেস্টিগেশন করেছিল, তাতে আমরা দেখেছি 7 বছর সময় লেগেছে। আমি চাইবো যে এক্ষেত্রে আরো অনেক তাড়াতাড়ি এই মামলা শুরু হোক, অপরাধীদের আসল অপরাধী ধরা পড়ুক, ফাঁসির আদেশ হোক, কিন্তু এই জিনিসটি 1 মাসে হবে না, 2 মাসে হবে না। তার জন্য আমাদের মাস কেন, বছর অপেক্ষা করতে হতে পারে। এইটা মাথায় রেখে আমরা যারা সবাই আন্দোলন করছি, আন্দোলন যাতে স্তীমিত না হয়ে যায়, এই আন্দোলনের স্ফুলিঙ্গ যেন মাস বছর পার হয়ে গেল, এই আন্দোলনের স্ফুলিঙ্গ যেন স্তীমিত না হয়ে যায়। লাস্ট পয়েন্টে আমি আসছি, যে একটা এভিডেন্স নিয়ে ঘাপলার কথা বলা হচ্ছিল, এবং এটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে সামনের দিন। তো আমি এক্ষেত্রে ওই নির্ভয়া কেসের সাথে একটা কম্পারিজন করছি। নির্ভয়া কেসে সিবিআই টিবিআই গঠন করতে হয়নি, দিল্লি পুলিশ এরকম একটা জটিল কেসের সমস্ত কিছু 4 দিনের মধ্যে সমস্ত এভিডেন্স জোগাড় করে ফেলেছিল। 7 দিনের মধ্যে সমস্ত অপরাধী গ্রেফতার হয়ে গেছে, এবং এই যে অপরাধটি হয়েছে, এটি হয়েছে একটি চলন্ত বাসে, এবং দিল্লি পুলিশ সমস্ত রাস্তার সিসিটিভি ট্র্যাক করে এই বাসটা ধরে। 2 দিন পরে ধরা পড়ে বাসটা, এবং অপরাধীরা চেয়েছিল বাসে ধুয়ে ফুয়ে সমস্ত এভিডেন্স লোপাট করে দিতে। দিল্লি পুলিশ তবুও প্রপার চেইন অফ কাস্টাডি মেনে সমস্ত এভিডেন্স জোগাড় করে দিল্লি এসআই রেটিং, এবং তারপরে সেটা মেডিকেল ফরেন্সিক টেস্ট হয়, প্রপার ইন্টারভিউ হয়, এবং এই যে 7 বছর ধরে এই নির্ভয়া কেসের মামলা চলে, একবারও কোর্টে এই প্রশ্ন আসেনি যে এভিডেন্স ঠিক করে কালেক্ট হয়েছে তো, কোন রকম ট্যাম্পারিং হয়নি তো। আর এইখানে আমাদের গুণধর, আমাদের স্কটল্যান্ড ইয়ার্ড কলকাতা পুলিশ, যেখানে এই অপরাধটি হয়েছে একটি কন্ট্রোল জায়গায়, অপরাধ ঘটার 2 ঘন্টার মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে, এবং যেখানে একটা হাসপাতালের মধ্যে ফরেন্সিক এক্সপার্টরা বসে আছেন, সেখানে এই কোশ্চেন আসতে শুরু করে দিয়েছে অলরেডি যে এভিডেন্স ঠিক করে সংগ্রহ করা হয়েছে তো, চালান কোথায় গেল, টাইমলাইনে এত বিস্তর ফারাক কেন, কিভাবে এই যে বিশাল একটা অপদার্থতা, সেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অথবা যিনি পুলিশের সিপি আছেন তিনি কিভাবে এটাকে জাস্টিফাই করবেন। আমি আশা করব এরপরে সিবিআই বলেছে যে তারা এই ফরেন্সিক এভিডেন্স নিয়ে এইমসে যাবে, যদি কোনো মামলার নতুন আরো দিক সূত্র আসে সেখান থেকে বোঝা যাবে, কিন্তু তার জন্য তো স্যাম্পলিংটা ঠিকঠাক হওয়া দরকার। ফরেন্সিক স্যাম্পলিং ঠিকঠাক না হলে কি করে হবে, এই মামলার গতি কোথায়। আমি আমি পশ্চিমবঙ্গের আরো অনেক মানুষের মতো আশা করব অ্যাটলিস্ট পুরো মামলাটা তো ঝুলিয়ে দিয়েছে, মানে ঘেটে ঘ করে দিয়েছে কলকাতা পুলিশ, অ্যাটলিস্ট এই রেপ কেসের বেসিক জিনিসটুকু
যে রেপ কিট করা, স্যাম্পলিং করা, এভিডেন্স কালেক্ট করা, এইটুকু অ্যাটলিস্ট ঠিক করে করেছে যাতে আমাদের এই হতভাগিনী বোন এবং তার পরিবার জাস্টিস পেতে কোন রকম দেরি না হয়, কোন রকম প্রবলেম না হয়। একটু বলি আজকের পর্ব শেষ করবো। দেখতে থাকুন।